ফ্রেজ এবং ক্লজ এই দুটি গ্রামাটিক্যাল আইটেম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকাটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? জি, আপনারা যারা বিসিএস, ব্যাংক জব বা যে কোনো ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছেন তাদের জন্য এই দুটি আইটেম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে যে এই সমস্ত পরীক্ষায় প্রায়ই দেখা যায় যে ফ্রেজ এবং ক্লজ থেকে সরাসরি প্রশ্ন এসে থাকে। আবার তোমরা যারা এসএসসি, এইচএসসি বা অ্যাডমিশন লেভেলের স্টুডেন্টস আছো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বিভিন্ন আইটেমস লাইক কমপ্লিটিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন এই সমস্ত আইটেমগুলোর সাথেও ফ্রেজ এবং ক্লজ সরাসরি রিলেটেড। এছাড়াও ইন জেনারেল যারা ইংলিশ গ্রামার সম্পর্কে একটি ভালো ধারণা নিতে চান অথবা ইংরেজি ভাষাটাকে নিজের মতো করে ভালো মতো ব্যবহার করতে চান তাদের জন্য এই দুটি আইটেম অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল লেসনে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্পিক ইংলিশ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি ইংলিশ গ্রামার লেসন। বরাবরের মতোই আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। তো চলুন প্রথমেই আলোচনা করা যাক ফ্রেজ নিয়ে। তো ফ্রেজকে আমরা যদি চিনতে চাই তাহলে আমরা এখানে ফ্রেজকে দুইভাবে চিনতে হবে। নাম্বার ওয়ান, স্ট্রাকচার। স্ট্রাকচারালি ফ্রেজকে ডিফাইন করা হয়ে থাকে আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একের অধিক শব্দ থাকবে একটি ফ্রেজে, এবং এটার ফাংশন অর্থাৎ এটার ব্যবহার সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে এই একের অধিক শব্দ মিলে একসাথে কি করে, অ্যাক্ট লাইক আ সিঙ্গেল পার্ট অফ স্পিচ, অর্থাৎ একাধিক শব্দ একটি বাক্যে ব্যবহৃত হবে একটি মাত্র সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো। আমরা জানি ইংরেজি ভাষায় সর্বমোট 8টি পার্টস অফ স্পিচ রয়েছে এবং এই প্রত্যেকটা পার্ট অফ স্পিচই কিন্তু আলাদা আলাদা সিঙ্গেল এক একটা শব্দ। কিন্তু ফ্রেজের বেলায় যেটা হয় একাধিক শব্দ একসাথে ব্যবহৃত হয় এবং কাজ করে একটি মাত্র পার্ট অফ স্পিচের মতো। তো এখানে আমরা রেগুলার ফ্রেজ হিসাবে যে ফ্রেজগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। সর্বমোট 8টি পার্টস অফ স্পিচ থেকে আমরা এখানে 5টি পার্ট অফ স্পিচ পেয়েছি যেগুলোতে একাধিক শব্দ মিলে ওই পার্ট অফ স্পিচের মতো কাজ করে। এখন আমরা দেখি কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। প্রথমে আসে ভার্ব ফ্রেজ। এই সেন্টেন্সে দেখুন, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। এখানে কয়টি ভার্ব ব্যবহৃত হয়েছে? 2টি ভার্ব ব্যবহৃত হয়েছে, একটি অক্সিলারি ভার্ব এবং একটি প্রিন্সিপাল ভার্ব। তো ভার্ব ফ্রেজের বেলায় যেটা হয় মূল ভার্বটা থাকে প্রিন্সিপাল ভার্ব এবং তার সাথে এক বা একাধিক অক্সিলারি ভার্ব মিলে একটি ভার্ব ফ্রেজ গঠিত হয়ে থাকে। তো ভার্ব ফ্রেজ চেনা আমাদের জন্য খুবই সহজ। এরপরে আসি আমরা নাউন ফ্রেজ। এখানে উদাহরণটি দেখুন, হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে আর্টিকেল থেকে শুরু করে নিয়ে এই স্টুডেন্ট পর্যন্ত এটি আমাদের নাউন ফ্রেজ। এই ফ্রেজটিকে আমরা নাউন ফ্রেজ বলবো কিভাবে? কারণ এর ভিতরে কিন্তু একটি অ্যাডজেক্টিভ আছে, একটি নাউন আছে। ইয়েস, সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা একটি নোট লিখেছি এখানে আমি, টু নেম আ ফ্রেজ দ্য হেড ওয়ার্ড অর কিওয়ার্ড মাস্ট বি আইডেন্টিফাইড। এখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, একটা ফ্রেজকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, চিনতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওই ফ্রেজে ওই একগুচ্ছ শব্দ এর ভেতরে মূল শব্দটা যেটা মেইন ফোকাস ওয়ার্ড অথবা কিওয়ার্ড বা হেড ওয়ার্ডও বলে থাকি আমরা, এই হেড ওয়ার্ডটাকেই খুঁজে বের করতে হবে। যেমন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটি? আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একজন মেধাবী ছাত্র। এখানে মেধাবী কি গুরুত্বপূর্ণ? একজন কি গুরুত্বপূর্ণ? নো, এখানে ছাত্রটা হচ্ছে হাইলাইটেড, ছাত্রটা হচ্ছে কিওয়ার্ড, দ্যাটস ওয়াই স্টুডেন্ট হচ্ছে নাউন। এই নাউনের অনুসারে এই ফ্রেজটাকে নামকরণ করা হয়েছে। সো দিস ইজ আ নাউন ফ্রেজ। এরপরে আসে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই ওয়াজ ভেরি বিজি। এখানে ভেরিটা যদি না থাকতো তাহলে এই বিজিটা শুধুমাত্র একটি পার্ট অফ স্পিচ হতো, অ্যাডজেক্টিভ হতো শুধু। কিন্তু এর সাথে যখন আমরা এই বিজিটা কেমন বিজি, ভেরি বিজি, অনেক বিজি, এই ভেরির মাধ্যমে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করা হয়েছে এবং একাধিক শব্দ মিলে এই অ্যাডজেক্টিভ অনুসারে এখানে এই ফ্রেজটার নামকরণ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার আমরা দেখি অ্যাডজেক্টিভ দিয়ে সবসময় তার আগে অ্যাডভার্ব নিয়েই যে ফ্রেজ গঠন করবে তা কিন্তু না, এর পরেও কিছু শব্দ নিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। লাইক শি ইজ কনফিডেন্ট অফ হার সাকসেস। সে কনফিডেন্ট ছিল, কি বিষয়ে কনফিডেন্ট ছিল? তার সফলতা নিয়ে কনফিডেন্ট ছিল। এখানে দেখুন কনফিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমরা জানি কিছু কিছু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত হয় তারপরে, এবং ওই প্রিপোজিশনের সাথে আরও কিছু শব্দ যুক্ত হয়ে টোটালটা এখান থেকে যদি আমরা ধরি কনফিডেন্ট অফ হার সাকসেস, তাহলে হেডওয়ার্ড যেহেতু তার সফলতা নিয়ে
আত্মবিশ্বাসী। এখানে মূল শব্দটা কোনটা? সফলতা নিয়ে আত্মবিশ্বাসী, অবশ্যই আত্মবিশ্বাসী। সো হেড ওয়ার্ড ইজ দিস অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ফ্রেজ নেম ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে আসে অ্যাডভার্ব ফ্রেজ। আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব হিসাবে যখন ব্যবহৃত হয় তখন অ্যাডভার্ব, কিন্তু এখানে আমরা দেখছি অ্যাডভার্ব ফ্রেজ। শি ওয়াকড ভেরি কেয়ারফুলি, এখানে শি ওয়াকড কেয়ারফুলি, সে খুব সতর্কতার সাথে হেঁটেছিল। এখন এই সতর্কতাকে আরও হাইলাইট করা হচ্ছে, আরও বেশি জোর দেওয়া হচ্ছে, এবং ভেরি কেয়ারফুলি, এখানে যতই ভেরি কেয়ারফুলি বলি তারপরে মূল শব্দটা কিন্তু আমাদের অ্যাডভার্ব। সো দিস ইজ অ্যাডভার্ব ফ্রেজ। এখানে একটি বিষয় আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন, আমরা এর আগে আলোচনা করেছিলাম বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালে, সেখানে আমরা দেখিয়েছিলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো অ্যাডভার্বিয়াল এবং অ্যাডভার্ব ফ্রেজ পার্থক্যটা কোথায়? অ্যাডভার্বিয়াল হচ্ছে অন্য যা কিছু অ্যাডভার্বের মতো কাজ করে, দ্যাট ইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু এখানে আমরা বলছি অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বের সাথে আরও কিছু যুক্ত হয়ে যে ফ্রেজটা গঠন করছে সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এরপরে আসে প্রিপোজিশনাল ফ্রেজ, সরি এখানে স্পেলিং মিস্টেক। প্রিপোজিশনাল ফ্রেজ, হি হ্যাজ বিন মিসিং ফর আ লং টাইম, তাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে খেয়াল করুন ফর আ লং টাইম, এখানে ফর থেকে শুরু করে টাইম পর্যন্ত প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ চেনা আমাদের জন্য খুবই সহজ, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হবে প্রিপোজিশন দিয়ে এবং শেষ হবে একটি নাউন দিয়ে। এখানে দেখুন এই ফ্রেজটি শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে এবং শেষ হয়েছে একটি নাউন দিয়ে, দ্যাটস ওয়াই দিস ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। তো এখানে আমরা যে ফ্রেজ সমূহ দেখলাম সেগুলোকে আসুন প্রথমে আলোচিত বিষয়গুলোর সাথে একটু মিলিয়ে নেওয়া যাক। আমরা প্রথমে বলেছিলাম ফ্রেজ হচ্ছে, এর গঠন হচ্ছে একাধিক শব্দ এবং এর কাজ হচ্ছে একটি মাত্র সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো কাজ করবে। তো সবগুলো ক্ষেত্রে আমরা দেখেছি এখানে প্রথম ক্ষেত্রে হ্যাজ কমপ্লিটেড একটি ভার্বের কাজ করেছে, পরের অংশটা একটা নাউনের কাজ করেছে, কারণ আমরা জানি হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই অবস্থানটা হচ্ছে একটা কমপ্লিমেন্টের অবস্থান, কমপ্লিমেন্টের অবস্থানে নাউন বসে। সো দিস ইজ নাউন। ওয়াজ ভেরি বিজি, এখানে মূল শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এখানে কাজ করছে। কনফিডেন্ট অফ আওয়ার সাকসেস, এটাও অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব ফ্রেজ। কিন্তু এই জায়গাটায় খেয়াল করুন ফর আ লং টাইম, প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কি প্রিপোজিশনের কাজ করছে? না, এটা কিসের কাজ করছে? হি হ্যাজ বিন মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কখন খুঁজে পাওয়া যাচ্ছে না বা কতক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা সময় নির্দেশ করতেছে। সুতরাং ফর আ লং টাইম এখানে এর ফাংশন হচ্ছে, আমরা যেটা বলেছি অ্যাক্ট লাইক আ সিঙ্গেল পার্ট অফ স্পিচ, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজ করছে এখানে অ্যাডভার্বের, অ্যাডভার্বিয়াল। প্রিপোজিশনাল ফ্রেজ ইউজড অ্যাজ অ্যাডভার্বিয়াল। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা যে ফ্রেজগুলো দেখলাম এগুলো হচ্ছে রেগুলার ফ্রেজেস। এর বাইরেও আরও কিছু ফ্রেজের টাইপস রয়েছে, সেগুলো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, জিরান ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজের ভিতরে আবার আসতে পারে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এখন এই ফ্রেজগুলো মূলত নন ফাইনাইট ভার্বস থেকে আসে। এখন আপনি বলতে পারেন এগুলো তো ভার্ব ফ্রেজের আওতায় আসার কথা, কিন্তু না, আসলে ভার্ব ফ্রেজ সেটাই যেটা বাক্যে ভার্ব এর কাজ করে। কিন্তু আমরা এর আগের ভিডিও লেসনগুলোতে একাধিক ভিডিও লেসন আমরা এই সমস্ত বিষয়ের উপর বানিয়েছিলাম। নাম্বার 1 ক্লাসিফিকেশন অফ ভার্ব, সেখানে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছিল। আবার পরবর্তীতে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলাদা একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারেন। তো এখানে এই নন ফাইনাইট ভার্বগুলো কখনোই মেইন ভার্বের মতো কাজ করে না, এবং এরা কি করে, এরা অন্যান্য পার্টস অফ স্পিচের কাজ করে। আমাদের ফ্রেজ হওয়ার ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে একাধিক শব্দ হইতে হবে। তো সেক্ষেত্রে ইনফিনিটিভ কখন ইনফিনিটিভ ফ্রেজ হবে, যখন ইনফিনিটিভের সাথে আরও কিছু শব্দ যুক্ত হবে। যেমন তো এখানে কি এর উত্তর হিসেবে আমরা পেয়েছি টু হেল্প দ্য পিপল, এই অংশটা এখানে খেয়াল করুন। টু হেল্প এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের সাথে আরও কিছু যুক্ত হয়ে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। সো এখানে আমাদের প্রথমে যে কন্ডিশন দুটো ছিল সেই অনুযায়ী দেখছি এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ এবং এটা কাজ করছে কিসের? অবজেক্টের কাজ করছে। অবজেক্ট মানে হচ্ছে নাউন, অবজেক্ট হচ্ছে মূলত নাউনের অবস্থান। আবার এখানে দেখুন জিরান ফ্রেজ। জিরান ফ্রেজ কি? জিরান ফ্রেজ হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটি ফর্ম এবং তা অবশ্যই নাউনের কাজ করবে। এক্ষেত্রে দেখুন ইনস্টিড অফ সার্চিং ফর জব সাদিক স্টার্টেড আ বিজনেস, মানে হচ্ছে সে জব সার্চ করার পরিবর্তে সাজিদ কি করলো, একটা বিজনেস শুরু করলো। এখানে খেয়াল করুন ইনস্টিড অফ এটা একটা প্রিপোজিশন, এটা লম্বা প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, এটা প্রিপোজিশনাল ফ্রেজ না। ফ্রেজ প্রিপোজিশন মানে কি? মানে হচ্ছে একাধিক শব্দ একটা প্রিপোজিশনের কাজ যখন করবে
এবং এটা খেয়াল রাখবেন, শুরুতে একটা প্রিপোজিশন থাকবে, শেষে একটা প্রিপোজিশন থাকবে। যেমন ইন অফ, ইনস্টিড অফ, এ ধরনের কিছু ফ্রেজ প্রিপোজিশন আছে, লাইক ইন স্পাইট অফ, ইনস্টিড অফ। সো এটা তিনটা শব্দ মিলে একটা প্রিপোজিশন। এরপরে আমরা দেখছি সার্চিং ফর জব। এখানে সরি, দাগটা এখান থেকে হবে, এখানে খেয়াল করুন, ইনস্টিড অফ সার্চিং ফর দ্য জব, এই প্রিপোজিশনের পরে বসছে কি সার্চিং ফর জব। আমরা জানি প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত শব্দ যদি থাকে তাহলে সেটাকে আমরা জিরান বলি। কেন? কারণ এটা নাউনের কাজ করে। প্রিপোজিশনের পরের অবস্থানটা হচ্ছে নাউনের একটা অবস্থান। সো এই যে সার্চিং ফর জব, সার্চিংয়ের সাথে ফর জব আরও একটা অংশ যুক্ত হয়েছে। সো দিস ইজ জিরান ফ্রেজ। কাজ করছে কিসের? নাউনের। এগেন পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল কয়েক রকমের আছে, তার ভিতরে আমরা এখানে দেখি আই স ইউ ডুইং ইট। আমি দেখলাম তোমাকে, তুমি কি করছিলে, কি অবস্থায় দেখলাম? ডুইং ইট। এই ডুইং ইট, ডুইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এর সাথে ইট আরেকটি শব্দ যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। কাজ করছে কিসের? অ্যাজেক্টিভের। ইউকে মডিফাই করছে, প্রোনাউনকে মডিফাই করছে, প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, দ্যাটস ওয়াই ডুইং ইট এটা হচ্ছে অ্যাজেক্টিভ। সো ডুইং ইট এটা হচ্ছে স্ট্রাকচারালি প্রেজেন্ট পার্টিসিপল এবং ফাংশনালি কাজের দিক দিয়ে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। আবার আই ওয়ান্ট দ্য টাস্ক, আমি কাজটা চাই, ফিনিশড ভেরি সুন, খুব দ্রুতই সম্পন্ন অবস্থায় চাই। এই ফিনিশড ভেরি সুন, এই পাস্ট পার্টিসিপল ফ্রেজ কারণ কি ফিনিশড পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে আরও কিছু যুক্ত হয়েছে শব্দ, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ। কাজ করছে কিসের? কাকে নির্দেশ করছে? টাস্কটাই। কাজটা খুব দ্রুত সম্পন্ন অবস্থায় আমি চাই। সো এটা হচ্ছে অ্যাজেক্টিভের কাজ করছে। পাস্ট পার্টিসিপল ফ্রেজ এটা, এবং কাজ করছে কিসের? অ্যাজেক্টিভের। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখব ক্লজ কি এবং তা ইংরেজি বাক্যে কিভাবে ব্যবহৃত হয়। তো আসুন দেখে নেওয়া যাক এখানে স্ট্রাকচার বা গঠন অনুযায়ী ক্লজ কি এবং ফাংশন কাজের দিক দিয়ে ক্লজ কি। সো স্ট্রাকচার অনুযায়ী ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটি ক্লজ হচ্ছে একটি সেন্টেন্স অথবা আ পার্ট অফ আ লং সেন্টেন্স, একটা বড় লম্বা সেন্টেন্সের একটা অংশ অথবা একটা ছোট সেন্টেন্স, সে নিজেই একটা ক্লজ হতে পারে। অ্যান্ড সেকেন্ড কন্ডিশন ফর স্ট্রাকচার, গঠনগত দিক দিয়ে সেকেন্ড কন্ডিশন হচ্ছে মাস্ট হ্যাভ আ ফাইনাইট ভার্ব অ্যান্ড আ সাবজেক্ট। একটি ক্লজে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে, আর আমরা জানি ফাইনাইট ভার্ব থাকলে তার অবশ্যই একটি সাবজেক্টও থাকবে। এখন ফাইনাইট ভার্ব কি আপনি প্রশ্ন করতে পারেন, অবশ্যই ইয়েস, এ বিষয়ে আমরা এর আগে দুটি ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এক্ষেত্রে একটি ফাইনাইট ভার্বের তিনটি পরিচয় রয়েছে। পরিচয় তিনটি হচ্ছে, একটি ফাইনাইট ভার্ব অবশ্যই সাবজেক্টের সাথে সম্পর্কিত হবে এবং টেন্সের সাথে পরিবর্তিত হবে এবং অর্থ স্বাধীনভাবে প্রকাশিত হবে। সো এই বিবেচনায় আমরা এখানে দেখব উদাহরণগুলোর ভিতরে। এখন কাজ কি করে একটি ক্লজ? একটি ক্লজ যেটা করে সেটা হচ্ছে কনস্ট্রাক্টিং অ্যান্ড কমপ্লিটিং আ সেন্টেন্স। একটি সেন্টেন্সকে গঠন করে এবং এইটার সেন্টেন্সের অর্থের পরিপূর্ণতা দেয়। দিস ইজ দ্য ফাংশন অফ আ ক্লজ। এখন আসুন আমরা উদাহরণে দেখি। উই লাভ আওয়ার কান্ট্রি, ফার্স্ট সেন্টেন্স। এই সেন্টেন্সে আমরা দেখেছি দিস ইজ আ স্মল সেন্টেন্স, এবং যে সেন্টেন্সে আমরা পেয়েছি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সো এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে লাভ। এখন বলুন তো এই সেন্টেন্সে আর কোনো ভার্ব আছে কি? নো, এই সেন্টেন্সে একটি মাত্র ভার্ব রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। কী কারণে? আমরা যে তিনটি শর্ত দিয়েছিলাম ফাইনাইট ভার্ব হওয়ার, এই সেন্টেন্সের ভার্বের সাবজেক্টও আছে এবং এই ভার্বটি যে কোনো টেন্সে কিন্তু পরিবর্তন করা যেতে পারে। যেমন উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভড আওয়ার কান্ট্রি, উই হ্যাভ লাভড আওয়ার কান্ট্রি, উই উইল লাভ আওয়ার কান্ট্রি। সো দিস ইজ ফাইনাইট ভার্ব এবং এই বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে। সো দিস ইজ ক্লজ। এবং কিভাবে ক্লজ? এটা একটা ছোট্ট সেন্টেন্স হওয়ার মাধ্যমে এটি একটি ক্লজ। আমরা দ্বিতীয় বাক্যটা দেখি। ইউর ফ্রেন্ড ফোনড মি অ্যান্ড হি আস্কড মি অ্যাবাউট ইউ। এখানে খেয়াল করুন, এটা একটা লম্বা সেন্টেন্স এবং এই সেন্টেন্সে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, এখন একটি ক্লজ চেনার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে বা হ্যাক হচ্ছে, আপনাকে ওই বাক্যে কয়টি ফাইনাইট ভার্ব আছে সেটা খুঁজতে হবে। এখানে খেয়াল করুন, ইউর ফ্রেন্ড ফোনড মি, এখানে একটি ফাইনাইট ভার্ব আছে। এখন ফোনড, এটা কিন্তু নাউন না, ফোন করা অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যান্ড হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, প্রশ্ন করেছিল। এখন এই বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে? দুইটি ফাইনাইট ভার্ব, এবং এই দুইটি ফাইনাইট ভার্ব যেহেতু আছে দুইটা অংশে, ইউর ফ্রেন্ড ফোনড মি এটা একটা অংশ এবং এই ভার্বের সাবজেক্টও আছে। পরের অংশে হি আস্কড মি অ্যাবাউট ইউ, আস্ক ভার্বের সাবজেক্টও আছে হি,
সুতরাং এখানে দুইটি ক্লজ ব্যবহৃত এই সেন্টেন্সে। এখন এখানে দেখুন হি, এই হি দ্বিতীয় ক্লজে হিটাকে আমরা ব্র্যাকেটে রেখেছি। কেন রেখেছি? ইয়েস, এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। তো এখানে কোনো বাক্যে যদি দুইটি ক্লজ থাকে এবং ক্লজ দুটি কানেক্টর মাঝখানে অ্যান্ড অর নর এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যদি কানেক্টেড থাকে, তাহলে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এবং প্রথম ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে সেটাকে কমন নেওয়া যেতে পারে। কমন নেওয়া বলতে আমি কি বোঝাচ্ছি? আমরা ছোটোবেলায় লসাগু গসাগু এই ধরনের অঙ্ক করেছিলাম, সেখানে কমন নেওয়াটা ছিল। তো এখানে আমি দ্বিতীয় ক্লজের সাবজেক্টটাকে কমন নিতে পারি প্রথমটার মাধ্যমে। এখন এটাকে আমরা বাদ দিতে পারি এরকম ক্ষেত্রে। সো এটা হবে ইয়োর ফ্রেন্ড ফোন মি অ্যান্ড আস্ক মি অ্যাবাউট ইউ। এখন কোনো সেন্টেন্সে যদি এরকম দ্বিতীয় ক্লজের সাবজেক্ট না থাকে, তাহলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যেতে পারেন না। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ফাইনাইট ভার্ব আছে কিনা আলাদাভাবে, এবং এটা আলাদা একটা ক্লজ। এখন এখানে একটি বিষয় খেয়াল করুন, এই সেন্টেন্সের ভেতরে আমরা দুটি ক্লজকে আলাদাভাবে যদি দেখি, ইয়োর ফ্রেন্ড ফোন মি, তোমার বন্ধু আমাকে ফোন করেছিল। ওকে ফাইন। এখন এই সেন্টেন্সটি স্বাধীনভাবে অর্থ প্রকাশের ক্ষেত্রে কিন্তু কি বাধাপ্রাপ্ত হচ্ছে? না, এটা কিন্তু মোটামুটি প্রয়োজনীয় অর্থ এবং স্ট্রাকচার অনুযায়ী একটি স্বাধীন বাক্য হচ্ছে। আবার যদি বলি হি আস্ক মি অ্যাবাউট ইউ, সে তোমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিল। এখন এই সেন্টেন্সে ছাড়াও যদি দুটো আলাদা আলাদাভাবে আলাদা জায়গা থাকতো, তাহলে কিন্তু একটা অর্থ প্রকাশ করতে পারতো। অ্যান্ড দিজ আর দ্য টু ক্লজেস অফ দিস সেন্টেন্স। আমরা পরের বাক্যটি দেখি, আই নো ওয়্যার হি লিভস। এখানে এই বাক্যে কয়টি ক্লজ আছে আপনারা বলুন তো? ইয়েস, দ্য বেস্ট ওয়ে ইজ টু আইডেন্টিফাই দ্য ফাইনাইট ভার্বস। কয়টা ফাইনাইট ভার্ব আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি নো একটা, আরেকটা হচ্ছে লিভস। সো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি দুইটি ক্লজ রয়েছে। আই নো এটা একটা ক্লজ, ওয়্যার হি লিভস এটা আরেকটা ক্লজ। পরের সেন্টেন্স, আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভস। একইভাবে শুধু কিছু অতিরিক্ত শব্দ যোগ হয়েছে, আবার কিন্তু ভার্ব দুটি ঠিকই আছে। একই ধরনের সেন্টেন্স আরেকটি আছে, উই ওয়েন্ট ওয়্যার হি লিভস। সো এখানেও আমরা দুইটি ফাইনাইট ভার্ব পাচ্ছি, সো দুইটি ক্লজ পাচ্ছি। এখন দেখা যাক ক্লজ কত প্রকারের হয় এবং এগুলা বাক্যে কিভাবে ব্যবহৃত হয়। ক্লজ প্রাইমারিলি তিন রকমের, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন রকমের হয়ে থাকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। তো প্রথমে আমরা দেখি প্রিন্সিপাল ক্লজ কি। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন একটি ক্লজ যে ক্লজটি তার অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ স্বাধীন, অন্য ক্লজের হেল্প ছাড়াও এটা কিন্তু নিজের অর্থ প্রকাশ করতে পারে। অন্য ক্লজকে না নিয়ে অন্য কিছু নিয়েও কিন্তু অর্থ প্রকাশ করতে পারে। এবং দ্বিতীয় কথা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে একমাত্র ক্লজ যে ক্লজটি সব ধরনের সেন্টেন্সেই ব্যবহৃত হয়। সেন্টেন্সগুলো কি কি আমরা জানি। স্ট্রাকচারালি সেন্টেন্স হচ্ছে তিন রকমের, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো যেখানে আমরা সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সুতরাং এখানে আমরা সেন্টেন্সের টাইপ নিয়ে খুব বেশি কথা বলবো না, তবে এখানে আমরা যে সেন্টেন্সগুলো লিখেছি সেগুলোকে একটু আইডেন্টিফাই করে নেই কয় ধরনের সেন্টেন্স আছে। আমরা এখানে প্রথম সেন্টেন্সটি লিখেছি সিম্পল সেন্টেন্স, পরের সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স এবং তার পরের তিনটি সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমি যেটা বলছিলাম, সব ধরনের সেন্টেন্সে কিন্তু একটি প্রিন্সিপাল ক্লজ থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে, অনলি ওয়ান ক্লজ, যেটা প্রিন্সিপাল ক্লজ হয়ে থাকে। এখানে একটি মাত্র ক্লজ আছে কোন সেন্টেন্সে? প্রথম সেন্টেন্সে, যেখানে আমরা একটি মাত্র ক্লজ পেয়েছি, কারণ এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে। সুতরাং এই ক্লজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এটা কোন ধরনের সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে? এটা ব্যবহৃত হয়েছে সিম্পল সেন্টেন্সে। তবে এক্ষেত্রে আরেকটি জিনিস কিন্তু মনে রাখতে হবে, মেবি ফ্রেজেস। এখন একটি সিম্পল সেন্টেন্স কি সবসময় এত ছোট থাকে? মাঝে মাঝে কিন্তু একটু বড়ও হতে পারে। সেক্ষেত্রে ক্লজ ব্যবহৃত না হয়ে অন্যান্য ফ্রেজ ব্যবহার হয়। এরপরে আসা যাক কোঅর্ডিনেট ক্লজ নিয়ে। কোঅর্ডিনেট ক্লজ ব্যবহৃত হয় কোথায়? কোঅর্ডিনেট ক্লজ ব্যবহৃত হয় কম্পাউন্ড সেন্টেন্সে। এখন একটি কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুটি ক্লজ থাকে এবং দুটি ক্লজই যদি আলাদাভাবে ব্যবহার করি তাহলে আলাদাভাবে এরা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। যেমন ইয়োর ফ্রেন্ড ফোন মি, আমি আগে যেটা আলোচনা করেছিলাম দুই ভাগে ভাগ করার পরে, ইয়োর ফ্রেন্ড ফোন মি, তোমার বন্ধু আমাকে ফোন করেছিল, এটা কিন্তু আলাদাভাবে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারে, প্রিন্সিপাল ক্লজ হতে পারে। আবার হি আস্ক মি অ্যাবাউট ইউ, সে আমার কাছে তোমার বিষয়ে জানতে চেয়েছিল, এটাও কিন্তু আলাদা একটি প্রিন্সিপাল ক্লজ হতে পারে।
সিম্পল সেন্টেন্স গঠন করতে পারে। সুতরাং এক্ষেত্রে কি হয়, একটি কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটি ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে, সেগুলোকে আবার মাঝখানে একটি কানেক্টর বা লিঙ্কার দিয়ে কানেক্ট করা হয় এবং দুটাকে কোঅর্ডিনেট করে, একে অন্যকে হেল্প করে, যার ফলে এই ক্লজগুলোকে আমরা প্রিন্সিপাল ক্লজের পরিবর্তে নাম দেই কি, কোঅর্ডিনেট ক্লজ। তো যেটা দাঁড়ালো, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সব ধরনের সেন্টেন্সেই থাকে। আমরা ইতোমধ্যেই দেখেছি সিম্পল সেন্টেন্স প্রথমটা, এটাতে আমরা প্রিন্সিপাল ক্লজ পেয়েছি। কম্পাউন্ড সেন্টেন্স দ্বিতীয়টা, এখানে আমরা প্রিন্সিপাল ক্লজ পেয়েছি। কিন্তু মনে রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে, এই দুটি ক্লজের নাম পরিবর্তিত হয় হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এরপরে আসে সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজটি প্রিন্সিপাল ক্লজের সাবঅর্ডিনেট হিসাবে কাজ করে, এবং সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহৃত হয় অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে। যে সেন্টেন্সে দুটি ক্লজ থাকবে, একটি ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং অন্য ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে আমরা যে তিনটি সেন্টেন্স লিখেছি, তিনটেই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এবং এখানে একটি করে প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটি করে সাবঅর্ডিনেট ক্লজ আছে। এখানে প্রথম সেন্টেন্সে আমরা খেয়াল করি, প্রথম সেন্টেন্সে আই নো, এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলছি, কেন বলছি দেখছি একটু পরে। আর ওয়্যার হি লিভস, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একইভাবে পরবর্তী দুটা সেন্টেন্সেও আই নো, এটা প্রিন্সিপাল ক্লজ, দ্য প্লেস, এই পর্যন্ত আই নো দ্য প্লেস, আমি চিনি জায়গাটা, এই জায়গাকে মডিফাই করছে ওয়্যার হি লিভস, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একইভাবে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, ওয়্যার হি লিভস, কোথায়, যেখানে সে বাস করে। এখন আপনি অবশ্যই প্রশ্ন করবেন আমাকে যে এটা যে প্রিন্সিপাল ক্লজ আর এটা যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা কিভাবে বুঝলাম? ইয়েস, এখানে একটি বিষয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজগুলা অর্থ প্রকাশের ক্ষেত্রে বা স্ট্রাকচারের দিক দিয়ে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। মাঝে মাঝে প্রিন্সিপাল ক্লজের অংশ হিসাবে কাজ করে থাকে। যেমন এখানে দেখুন, আমি জানি, কি জানি, ওয়্যার হি লিভস, যেখানে সে বাস করে। ওয়্যার হি লিভস এই অংশটা কিন্তু নো, আগের ক্লজের প্রিন্সিপাল ক্লজের মেইন ভার্বের কি এর উত্তর দিচ্ছে, মানে প্রিন্সিপাল ক্লজের অবজেক্ট হিসেবে কাজ করছে। সো এটা হচ্ছে স্ট্রাকচারালি সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের একটা অংশ, অবজেক্ট হিসেবে কাজ করছে। আবার অর্থের দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখি ওয়্যার হি লিভস, যেখানে সে বাস করে। এখন যেখানে সে বাস করে, এটা কিন্তু কোনো কমপ্লিট সেন্টেন্স হলো না। সেখানে কি, সেখানে সেই জিনিসটা আই নো, আমি সেই জায়গাটা আমি চিনি। এখন তার মানে হচ্ছে ওয়্যার হি লিভস, এটা অর্থের দিক দিয়েও যেমন সম্পূর্ণ না, আবার স্ট্রাকচারের দিক দিয়েও এটা প্রিন্সিপাল ক্লজের অবজেক্ট হিসেবে কাজ করছে। এখন আপনি আমাকে আরেকটি প্রশ্ন করতে পারেন, প্রিন্সিপাল ক্লজ যেটা আই নো, আমি জানি, আমি চিনি, কি চিনি, এর উত্তর হিসাবে এটাও তো অর্থ প্রকাশ করতে পারছে না এই সাবঅর্ডিনেট ক্লজ ছাড়া। হ্যাঁ, আপনি এই প্রশ্নটা করতেই পারেন, কিন্তু এখানে এই নো ভার্বটা কিন্তু ওয়্যার হি লিভস এই ক্লজটা বাদেও অন্য যে কোনো কিছু নিয়েই কিন্তু তার অর্থ প্রকাশ করতে পারে, এইটার উপরে নির্ভরশীল না। যেমন আই নো হিম, আই নো দ্য ম্যান, একটা নাউন একটা প্রোনাউন নিয়ে কিন্তু বাক্যটা গঠন করতে পারছে। এই প্রিন্সিপাল ক্লজের ভার্ব কিন্তু স্বাধীন, প্রিন্সিপাল ক্লজ নিজেই স্বাধীন, যাকে ইচ্ছা তাকে নিয়ে বাক্য গঠন করতে পারে। কিন্তু ওয়্যার হি লিভস এই যে ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের একটা ভার্বের হেল্প ছাড়া, প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত না হয়ে কোনো প্রোনাউন, নাউন বা অন্য যে কোনো পার্ট অফ স্পিচের সাথে কিন্তু বাক্য গঠন করতে পারছে না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এরপরে আসে আই নো দ্য প্লেস, প্রিন্সিপাল ক্লজ এখানে কোন পর্যন্ত, এই পর্যন্ত। আই নো দ্য প্লেস, এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ, নিজের অর্থ নিজে স্বাধীনভাবে প্রকাশ করছে। আর ওয়্যার হি লিভস, যেখানে সে বাস করে, কি অর্থ প্রকাশ করতে পারছে না, আবার স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারছে না। সো দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। পরের সেন্টেন্সে একই রকমভাবে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, ওয়্যার হি লিভস, যেখানে সে বাস করে। ওকে, এখন আমরা দেখব এই যে তিনটা সাবঅর্ডিনেট ক্লজ আমরা পেলাম, এই তিনটে সাবঅর্ডিনেট ক্লজের কোনটার নাম কি? ইয়াস, ওয়্যার হি লিভস প্রথমে যে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, এখানে দেখি আই নো, আমি চিনি, কি চিনি, যেখানে সে বাস করে। এই অংশটা
ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আর আমরা জানি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় নাউন, এবং সে কারণেই ওয়্যার হি লিভস এটা হচ্ছে একটা নাউন ক্লজ। এরপরে আসুন, আই নো দ্য প্লেস, আমি চিনি জায়গাটা সেই জায়গাটা কোনটা, যেখানে সে বাস করে। এখানে ওয়্যার হি লিভস এটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে দ্য প্লেস একটা নাউনকে মডিফাই করছে, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আমরা এটাও জানি যে কোনো শব্দ বা ফ্রেজ বা ক্লজ যদি কোনো নাউনকে মডিফাই করে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। সো ওয়্যার হি লিভস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার পরের সেন্টেন্সে যদি আমরা আসি, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? যেখানে সে বাস করে। ওয়্যার হি লিভস এই অংশটা এই ওয়েন্ট ভার্বের কোথায়ের উত্তর দিচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম কোনো শব্দ বা ফ্রেজ বা ক্লজ যদি কোথায়, কখন, কেন, কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তর দেয় তবে তা অ্যাডভার্ব হয়। সুতরাং এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা এই তিনটে সেন্টেন্সের ভিতরে একই সাথে দুইটা জিনিস পেলাম। একটা হচ্ছে এই তিনটা সেন্টেন্সই কমপ্লেক্স সেন্টেন্স, এবং কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু একটি প্রিন্সিপাল ক্লজ থাকে সেটাও আমরা পেয়েছি প্রত্যেকটাতে, আই নো, উই ওয়েন্ট। এবং প্রিন্সিপাল ক্লজ থাকার পাশাপাশি আরেকটি যে ক্লজটা থাকে, কমপক্ষে আরেকটি থাকবে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং আমরা এটাও জানি সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তিন রকম, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এবং প্রথম সেন্টেন্সে আমরা পেয়েছি, এই তিনটির ভিতরে প্রথম সেন্টেন্সে পেয়েছি প্রথম ওয়্যার হি লিভস হচ্ছে নাউন ক্লজ, দ্বিতীয় ওয়্যার হি লিভস হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তারপরটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। একটা মজার ব্যাপার খেয়াল করেন, ওয়্যার হি লিভস একই ক্লজ, মানে একই ধরনের স্ট্রাকচার, যেখানে শব্দ তিনটি আছে ওয়্যার হি লিভস, একই ক্লজ ভিন্ন ভিন্ন বাক্যে কিন্তু ভিন্ন ভিন্ন নাম ধারণ করছে। কারণ কি? কারণ হচ্ছে ওই বাক্যে অন্য শব্দের সাথে বা প্রিন্সিপাল ক্লজের সাথে তার সম্পর্কের কারণে। এখন আমরা দেখব ফ্রেজ এবং ক্লজের ভেতরে সম্পর্কটা কোথায় এবং কেনই বা আমরা একই ভিডিও লেসনে এই দুটি টপিককে একসাথে আলোচনা করছি। আর সেটা বোঝার জন্য আমরা এখানে দুটি সেন্টেন্স লিখেছি, খেয়াল করুন। প্রথম সেন্টেন্সটি হচ্ছে হি কেম সো দ্যাট হি কুড ইনভাইট মি। এর ভেতরে প্রথম অংশটা, প্রথম ক্লজটা হচ্ছে হি কেম। এখন এই হি কেম এই অংশটাকে যদি আমরা আলাদাভাবে রাখি তাতেও কিন্তু অর্থ প্রকাশ করতে পারে, সে এসেছিল, একটা সুন্দর বাক্য। পরের অংশ, যাতে করে সে আমাকে ইনভাইট করতে পারে, তাতে করে কি? এখানে কিন্তু অর্থ পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। পূর্ণরূপে অর্থ প্রকাশ পাওয়ার জন্য এখানে হি কেমের প্রয়োজন হচ্ছে। সো এখানে প্রথমটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, পরেরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ সে এসেছিল। কেন এসেছিল? যাতে করে সে আমাকে ইনভাইট করতে পারে। এই পরের অংশটা, এই সাবঅর্ডিনেট ক্লজটা কেন এর উত্তর দিচ্ছে, সুতরাং এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে কমপ্লেক্স সেন্টেন্স এবং তার ভিতরে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে ভেঙে আমরা যদি ফ্রেজে রূপান্তর করি তাহলে কিন্তু এটা একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হবে। যেমন যেটা করেছি আমরা, হি কেম, সে এসেছিল। কেন এসেছিল? টু ইনভাইট মি, আমাকে ইনভাইট করতে। তো এটা একটা মজার ব্যাপার, কিন্তু একই ধরনের সেন্টেন্স, অর্থ একই থাকছে, কিন্তু প্রথম সেন্টেন্সটি হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এর ভিতরে এই ক্লজটাকে ভেঙে আমরা যখনই ফ্রেজে রূপান্তর করেছি তখন আগেরটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, এখন এই ফ্রেজে রূপান্তর করার ফলে এটা হয়ে গেল একটা সিম্পল সেন্টেন্স। তো যেটা হয়ে থাকে আমাদের ট্রান্সফরমেশনগুলো, যেগুলোতে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করি বা সিম্পল থেকে কমপ্লেক্স করি, সেখানে যে খেলাটা হয় সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটা ভেঙে সিম্পল সেন্টেন্সের ফ্রেজে রূপান্তর হয়। আর সেইটা যদি হয় কোনো অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে এ ধরনের ইনফিনিটিভ ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ বা অন্য কোনো ফ্রেজে রূপান্তর হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের ফ্রেজ এবং ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা। সুপ্রিয় দর্শক, এই ভিডিও লেসনটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এতে একটি লাইক দিবেন। আর এখানে আলোচিত বিষয় নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস বক্সে লিখে ফেলুন। আর যদি মনে করেন এই ভিডিও লেসনটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর এতে করে আমাদের পরবর্তী আপলোড করা যে কোনো ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।